আচ্ছা, আজ আমাদের শুরু হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে এটা জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ। তো আমাদের আজকে সেকেন্ড চ্যাপ্টার এটা জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ। তো এই চ্যাপ্টারটা থেকে বড় প্রশ্ন আছে, 8 নম্বরের প্রশ্ন আসবে একটা, আর শর্ট প্রশ্নও আসবে। তো আমরা একটু বড় প্রশ্ন মতো করেও পড়বো, আর সঙ্গে শর্ট প্রশ্নগুলোও পড়ে নেব। আচ্ছা, তো এখানে যে নামটা মানে চ্যাপ্টারের নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এখানে জ্ঞান সংক্রান্ত আলোচনা হবে, জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সংক্রান্ত মতবাদ। আমরা বুঝতেই পারছি যে জ্ঞান সংক্রান্ত কিছু আলোচনা এখানে হবে। দেখো, এই যে জ্ঞান সংক্রান্ত জ্ঞান কথাটা ভারতীয় দর্শনে আর পাশ্চাত্য দর্শনে কিন্তু এই কনসেপ্টটা আলাদা। যেমন কি আমরা ফিলসফার কাকে বলে, তো সেটা পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তাকেই ফিলসফার বলতে পারি। তো সেখানে আমরা দেখেছিলাম যে ফিলসফার কথাটা বলার ক্ষেত্রে ভারতীয় দর্শনে আর পাশ্চাত্য দর্শনে কতটা পার্থক্য, দার্শনিক কাকে বলে আর মানে দর্শন কাকে বলে আর ফিলসফি কাকে বলে পাশ্চাত্য দর্শনে আর ভারতীয় দর্শনে, এই ক্ষেত্রে আমরা পার্থক্য দেখছিলাম। জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সেরকম একটা ব্যাপার রয়েছে, জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু পাশ্চাত্য দর্শন আর ভারতীয় দর্শনের মধ্যে কিছুটা চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি কিছুটা পার্থক্য আছে। দেখো, এই জ্ঞান বলতে ভারতীয় দর্শনে তোমার হচ্ছে এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই ভারতীয় দর্শনের জ্ঞান বলতে প্রমা আর অপ্রমা দুটো কি বোঝায়। ভারতীয় দর্শনের কথা বলছি। ভারতীয় দর্শনের ক্ষেত্রে দেখো, ভারতীয় দর্শনে কি হচ্ছে, ভারতীয় দর্শনে হচ্ছে এই জ্ঞানটাকে প্রমা আর অপ্রমা এই দুই ভাগে ভাগ করা হয়। প্রমা জ্ঞান মানে হচ্ছে যেটা যথার্থ জ্ঞান, মানে সত্য জ্ঞান, আর অপ্রমা হচ্ছে যেটা অযথার্থ জ্ঞান। তো তার মানে দেখো, এখানে ভারতীয় দর্শনে জ্ঞান বলতে প্রমাকেও বোঝায়, অপ্রমাকেও বোঝায়। তার মানে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকেও জ্ঞান বলা হবে, অযথার্থ জ্ঞানকেও জ্ঞান বলা হবে। মানে সত্য জ্ঞানকেও জ্ঞান বলা হয়, মিথ্যা জ্ঞানকেও জ্ঞান বলা হয়। তার মানে ভারতীয় দর্শনের ক্ষেত্রে জ্ঞান সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, কিন্তু পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে কেবলমাত্র সত্যকেই, যেটা সত্য কেবলমাত্র সেটাকেই জ্ঞান বলে, যেটা সত্য হতে পারে না সেটাকে জ্ঞান বলা যায় না। তাহলে পাশ্চাত্য দর্শনে শুধুমাত্র সত্যই জ্ঞান হতে পারে, যেটা সত্য সেটাই শুধুমাত্র জ্ঞান হতে পারে, এটা পাশ্চাত্য দর্শন। তাহলে দেখো, পাশ্চাত্য দর্শনে শুধুমাত্র সত্যই জ্ঞান হতে পারে। তো এটা একটা বড় রকমের পার্থক্য ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনে, যে ভারতীয় দর্শনে সত্য মিথ্যা দুটোকেই জ্ঞান বলা হয়, কিন্তু পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে যেটা সত্য সেটাই কেবলমাত্র জ্ঞান হতে পারে, যেটা মিথ্যা সেটা কিন্তু জ্ঞানের মধ্যে ধরা হবে না। আচ্ছা, তো খুব সহজভাবে বলতে গেলে আমরা বলি না কি যে এইটা সম্পর্কে আমার জ্ঞান লাভ হয়েছে, বা এরকম বলি আমরা যে এটা আমি জানি। তার মানে জ্ঞান কথাটাকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে জানি এই শব্দ দিয়ে ব্যবহার করি। তো আমরা এখন পড়ার ক্ষেত্রেও জ্ঞান কথাটা বারবার ব্যবহার না করে আমরা জানি কথাটা ব্যবহার করতে পারি। তো এই যে জ্ঞান বা জানি, যেটাকে আমরা জানি বলে প্রকাশ করছি, এই জানি কথাটার নানা রকম অর্থ হতে পারে, নানা রকম অর্থে ব্যবহার করা হতে পারে। তো অধ্যাপক হসপার্স বলেছেন যে এই জানা কথাটার, জানি বা জানা যে কথাটা, যেটাকে জ্ঞানও বলছি, সে জানা কথাটার 3 রকম অর্থ হতে পারে। এটা হসপার্স বলেছেন, অধ্যাপক হসপার্স বলেছেন যে এই জানা কথাটা 3 রকম অর্থ হতে পারে। আচ্ছা, এই অর্থে 3 রকম কী কী অর্থ আছে, এইটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাইছি যে জ্ঞান কেমনভাবে হয়, জ্ঞানের প্রক্রিয়াটা কেমন। যেমন ধরো, এখানে একজন কেউ জ্ঞাতা আছে, জ্ঞাতা মানে কি, মানে যার জ্ঞান হতে পারে। যেমন ধরো, এখানে তুমি আছো, এখানে একজন মানুষ আছে, কোনো একজন মানুষ আছে, এখানে হয়তো কোনো একজন মানুষ আছে, আর এখানে একটা ফুল আছে, ঠিক আছে, একটা ফুল ফুটে আছে। তো এই মানুষটা এই ফুলটাকে দেখছে, দেখে একটা লাল রঙের হয়তো ফুল আছে এখানে, তো দেখে বুঝতে পারলো যে, দেখে এর জ্ঞান হলো যে ফুলটা লাল, এটা একটা জ্ঞান। তাহলে এই যে ভদ্রলোকের, এই যে মানুষটার যে ফুল সম্পর্কে যে জ্ঞানটা হলো,
এই যে পুরো যে প্রক্রিয়াটা ঘটলো, যেটাকে আমরা জ্ঞান বলবো বা জানা বলবো, জ্ঞান বলবো বা জানাও বলতে পারি এটিকে। তো এই যে ভদ্রলোকটা, এই যে মানুষটা ফুলটাকে লাল, এটা একটা লাল ফুল, এই যে জ্ঞানটা লাভ করলো, সেইটার মধ্যে কি কি বিষয় অংশগ্রহণ করলো? একটা হচ্ছে এই মানুষটা অংশগ্রহণ করলো, আর এই ফুলটাও অংশগ্রহণ করলো, আর এই পুরো প্রক্রিয়াটা হলো, যেটা হয়ে যে ফলাফলটা এলো সেটাকে আমরা জ্ঞান বা জানা বলছি। তো এই যে জানছে তাকে বলা হবে বিষয়ী, আর যেটাকে জানা হচ্ছে, ফুলটাকে জানা হচ্ছে, তো যেটাকে জানা হচ্ছে সেটাকে বলবো বিষয়। যে জানছে সে বিষয়ী, আর যাকে জানা হচ্ছে সেটা হচ্ছে বিষয়। তো এই যে জ্ঞানের যে বিষয়ী তাকে আবার জ্ঞাতাও বলা হয়, জ্ঞাতা। আর জ্ঞানের যেটা বিষয় তাকে জ্ঞেয় বলা হয়, জ্ঞেয়। তাহলে দেখো জ্ঞানের মধ্যে তিনটে বিষয় রয়েছে, জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়। তাহলে একটা জ্ঞানের মধ্যে তিনটে বিষয় রয়েছে, জ্ঞাতা, জ্ঞান আর জ্ঞেয়। তাহলে জ্ঞানের মধ্যে এই তিনটে বিষয় থাকে, এটা একটু বলে দিলাম। আচ্ছা, এবার আমরা হর্স পাসের কথা চলে যাব। হর্স পাস কী করলেন, যে জ্ঞানে জানা কথাটা তিনটে ব্যবহারের কথা বললেন। জানা শব্দটার তিনটি অর্থের কথা বললেন, তিনটি অর্থ। জানা শব্দটা তিনটি অর্থের কথা বললেন হর্স পাস। এই তিনটে অর্থ কী কী ছিল? 1 নম্বর বলেছেন পরিচিতি অর্থে জানা, 2 নম্বর হলো কর্মদক্ষতা বা কর্মকৌশল অর্থে জানা বলতে পারো, কর্মকৌশল অর্থে জানা বলতে পারো, কর্মদক্ষতা অর্থে জানাও বলতে পারো। আর 3 নম্বর হলো বাচনিক অর্থে জানা। এবার আমরা এই তিনটের একটু ডিটেলস পড়ি, ব্যাপারগুলো কি সেটা। 1 নম্বর নিয়ে আলোচনা করি প্রথমেই, সেটা হচ্ছে পরিচিতি অর্থে জানা। দেখো, এই পরিচিতি অর্থে কোনো কিছুকে আমি জানছি, পরিচিতি অর্থে জানা কথাটা শুনে আমি বুঝতে পারছি কি কোনো কিছুর পরিচয়ের ভিত্তিতে আমরা জানছি। পরিচয় কি? সাক্ষাৎ পরিচয় হতে পারে, বা কোনো একটা বিষয়ে তথ্য জেনেও তার সম্পর্কে পরিচয় থাকতে পারে। তো এই পরিচিতি অর্থে জানা মূলত সাক্ষাৎ পরিচয়কে বোঝায়। তাহলে এই পরিচিতি অর্থে জানা, এখানে মূলত এই পরিচিতি অর্থে জানা, এটার অর্থ মূলত হচ্ছে সাক্ষাৎ পরিচয়। তার মানে কোনো কিছুকে পরিচিতি অর্থে আমি জানি, এর মানে আমি বলতে চাইছি যে তার সাথে আমার সাক্ষাৎ পরিচয় আছে। যেমন আমি বললাম কি আমি রামকে জানি, তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে রামের সাথে আমার সাক্ষাৎ পরিচয় হয়েছে, সাক্ষাৎ পরিচয়ের মাধ্যমে আমি রামকে জানি, এটাই আমি বোঝাতে চাইছি এই কথার মাধ্যমে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আছে যে এখানে সাক্ষাৎ পরিচয়টাকে গুরুত্ব দেওয়া হয় ঠিকই, কিন্তু কোনো ক্ষেত্রে দেখো এখানে সাক্ষাৎ পরিচয়ের ভিত্তিতে এই জানাটাকে বলা হচ্ছে, সেই কারণে এইটার হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর, এটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর, এটা আগে বলে দিই, এটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর। এই জানাটা হচ্ছে প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর। যেহেতু আমি প্রথমেই বলেছি যে পরিচিতি অর্থে জানা হচ্ছে কারোর সঙ্গে সাক্ষাৎ থাকলে, সাক্ষাৎ পরিচয় থাকলে আমি তাকে জানি, এরকম দাবি করি, আর সেই কারণে এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমার তার সাথে সাক্ষাৎ পরিচয় না থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমি যদি তার সম্পর্কে বেশ কতগুলো তথ্য জানি, তাহলেও সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে আমি তাকে পরিচিত অর্থে জানি। হ্যাঁ, ধরো তুমি রবীন্দ্রনাথকে সামনাসামনি দেখোনি, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক তথ্যই তুমি জানো, রবীন্দ্রনাথের জীবনী পড়েছো, তার লেখা পড়েছো, তো তার সম্পর্কে অনেক কিছুই জানো বলে তুমি বলতেই পারো যে রবীন্দ্রনাথকে আমি জানি। সেই ক্ষেত্রে কিন্তু পরিচিতি অর্থে জানাটা হচ্ছে, যদিও তুমি রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ পরিচয় করোনি, কেন কি রবীন্দ্রনাথ তোমার জন্মের অনেক আগেই গত হয়েছেন। তো সেই ক্ষেত্রে সাক্ষাৎ পরিচয়টা এখানে না হলেও তার সম্পর্কে বেশ কিছু তথ্য জানার ভিত্তিতে তুমি বলতে পারো যে তুমি তাকে জানো।
সেই কারণে এটা তৃতীয় পয়েন্ট এটাও হতে পারে যে সাক্ষাৎ পরিচয়, এটা একটু লিখে নেবে, যে বেশ কিছু সেই ব্যক্তি সম্পর্কে বেশ কিছু তথ্য জানা থাকলেও এই অর্থে জানা প্রয়োগ করা যায়। ঠিক আছে, তাহলে সাক্ষাৎ পরিচয় ছাড়াও যদি বেশ কিছু তথ্য সেই ব্যক্তি সম্পর্কে জানা থাকে, তাহলে অন্য বেশ কিছু তথ্য ব্যক্তি সম্পর্কে জানা থাকলেও পরিচিতি অর্থে জানা যায়। তাহলে দেখো এই পরিচিতি অর্থে জানার মূল ভিত্তি হচ্ছে সাক্ষাৎ পরিচয়। যেমনভাবে তোমার যে কোনো বন্ধুর ক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি রামকে জানি, আমি শ্যামকে জানি, কিছু একটা তোমার বন্ধুর নাম অনুসারে তুমি বলতে পারো যে আমি তাকে জানি। সেই ক্ষেত্রে জানাটা একদমই পরিচিত অর্থে জানা হচ্ছে, কারণ সেখানে সাক্ষাৎ পরিচয় রয়েছে। সেই কারণেই বলেছি আমি এটা, যে এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা নির্ভর। কিন্তু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে তুমি তার সাথে সাক্ষাৎ পরিচয় করোনি, কিন্তু তার সম্পর্কে তাকে যথেষ্ট পরিমাণে চেনো মানে তার সম্পর্কে বেশ কিছু তথ্য তোমার জানা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এই পরিচিতি অর্থে জানা কথাটা তার জন্য ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই গেল হচ্ছে পরিচিতি অর্থে জানা। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা হচ্ছে কর্মকৌশল অর্থে, বা এটাকে কর্মদক্ষতা অর্থে জানাও বলতে পারো, সেটা আমি বলেছি আগে। আচ্ছা, আমি কর্মকৌশল অর্থে জানা লিখছি। কর্মকৌশল অর্থে জানা, এই নামটা শুনেও তোমরা সহজেই বুঝতে পারছো যে এখানে কিছু একটা দক্ষতার ব্যাপার থাকবে, কিছু একটা কাজে, কোনো একটা কাজে দক্ষতার ব্যাপার থাকবে। তো কর্মকৌশলতা অর্থে জানাটা কিন্তু এখানে একটা দক্ষতাকে বোঝায়, কর্মদক্ষতাকে বোঝায়। অর্থাৎ কোনো বিশেষ কাজে নৈপুণ্য থাকা, কোনো বিশেষ কাজে দক্ষতা থাকা, কোনো বিশেষ কাজ করার দক্ষতা থাকা। তাহলে এখানে তোমার হচ্ছে কর্মকৌশলতা জানার প্রধান শর্তই হচ্ছে এটা, যে বিশেষ ধরনের কাজে দক্ষতা থাকা। কর্মকৌশলতা জানা বলতে কোনো বিশেষ কাজে, কোনো বিশেষ ধরনের কাজে দক্ষতা থাকা। তোমার যদি কোনো বিশেষ ধরনের কাজে দক্ষতা থাকে, কোনো কাজে যদি তোমার দক্ষতা থাকে, তাহলে তুমি বলতেই পারো যে এই কাজটা আমি জানি। যেমন তুমি ধরো খুব ভালো হাতের কাজ করো, কিছু সেলাইয়ের কাজ খুব ভালো জানো, তো তুমি এটা বলতেই পারো যে আমি এই সেলাইয়ের কাজ জানি। এই ক্ষেত্রে জানাটা কিন্তু তোমার কর্মকৌশল অর্থে জানা হবে। কারণ কি? কারণ ওই বিশেষ কাজে তোমার দক্ষতা রয়েছে। তাহলে আচ্ছা, এটা বলতে ভুলে গেছি, এই পরিচিত অর্থে জানার ক্ষেত্রে এই 4 নম্বরে একটা উদাহরণও দিতে হবে। সেটা হচ্ছে, আমি কিছু একটা উদাহরণ দিলে, আমি রামকে জানি। এবার এই উদাহরণটা নিয়ে একটু ব্যাখ্যা, যে আমি রামকে এখানে কেন জানি বলছি, কারণ রামের সাথে আমার সাক্ষাৎ পরিচয় ঘটেছে। সাক্ষাৎ পরিচয়ের ভিত্তিতে আমি বলছি যে রামকে আমি জানি, এটা লিখতে হবে। আচ্ছা, যাই হোক, তো কর্মকৌশল তত্ত্বে জানার ক্ষেত্রে কি হয়েছে, যে কোনো বিশেষ ধরনের কাজের দক্ষতাকে বোঝানো হয়। এখানে যদি তুমি ভালো সাঁতার কাটতে জানো, তাহলে তুমি বলতেই পারো এটা, যে আমি সাঁতার কাটতে জানি। এই ক্ষেত্রে এই জানাটা কিন্তু তোমার কর্মকৌশল অর্থে জানা হবে। ঠিক আছে, তাহলে কর্মকৌশল অর্থে জানার ক্ষেত্রে কোনো একটা বিশেষ কাজে দক্ষতাকে বোঝানো হচ্ছে। দেখো, এখানে কিন্তু শুধুমাত্র আমি সাইকেল চালাতে জানি এটা বললেই হবে না, সেটা তোমাকে করে দেখাতে হবে। তার মানে এখানে যে কাজটাকে তুমি জানি বলে দাবি করছো, সেই কাজটাকে করে দেখাতে হয়। ঠিক আছে, তাহলে এই প্রকার যে জানাটা, সেটা কি করে, কাজ করার সামর্থ্যকে নির্দেশ করে। কাজ করার যে সামর্থ্য আছে, আমি শুধু জানি বললেই হবে না, আমি সেটাকে করে দেখাতে হবে। তাহলে এই ধরনের জানা প্রয়োগমূলক, মানে ব্যবহারিক ক্ষেত্রে তোমাকে করে দেখাতে হবে। তোমায় যদি বলছো যে আমি সাইকেল চালাতে জানি, তাহলে সাইকেল চালিয়ে দেখাতে হবে, প্রয়োগ করে দেখাতে হবে সেই কাজটা, যে হ্যাঁ আমি সত্যিই জানি। তাহলে তুমি বলতে পারবে যে আমি সাইকেল চালাতে জানি।
আর সেই জানাটা হবে কর্মকৌশলতে জানা। তাহলে কর্মকৌশলতে জানা মানে হচ্ছে কোনো বিশেষ ধরনের কাজে দক্ষতা থাকা। শুধু দক্ষতা থাকলেই হবে না, সেই কাজটা তোমাকে করে দেখাতে হবে। সেই কারণে এই ধরনের জানা হচ্ছে প্রয়োগমূলক। এবং আরেকটা খুব ভালো এটার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ধরনের কাজে কিন্তু অনুশীলনের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের জানায় অনুশীলনের প্রয়োজন। তুমি যদি অভ্যাস না করো তাহলে তুমি সাঁতার কাটতে বা সাইকেল চালাতে ভুলে যেতেই পারো। তো এই জন্য এই ধরনের জানার ক্ষেত্রে অনুশীলনের বা অভ্যাসের প্রয়োজন। ঠিক আছে, এর একটা উদাহরণ হচ্ছে, ধরো আমি এটাই বললাম কি, আমি সাইকেল চালাতে জানি। আমি সাইকেল চালাতে জানি, এটা হচ্ছে একটা কর্মকৌশল অর্থে জানার উদাহরণ। ঠিক আছে, এই সাইকেল চালাতে জানাটা আমার একটা বিশেষ কাজের দক্ষতাকে নির্দেশ করছে। এই ধরনের জানা হচ্ছে প্রয়োগ করে দেখাতে হবে, মানে আমাকে সাইকেল চালিয়ে দেখাতে হবে, এবং এটার জন্য এটা করতে পারার জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজন হয়। আচ্ছা, তো এই হয়ে গেল কর্মকৌশলতে জানা। এবার 3 নম্বর হচ্ছে বাচনিক অর্থে জানা। যে 3 রকম জানার কথা আমরা পড়ছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচনিক অর্থে জানা। ঠিক আছে, বাচনিক অর্থে জানাটাকে আধুনিক যুগে অনেক বেশি মূল্য দেওয়া হয়, কারণ আধুনিক যুগের ক্ষেত্রে দেখো আমরা বচনের ব্যবহার করি, আমরা যাই জানছি আমরা একটা না একটা বচনকে জানছি। তো সেই কারণে বাচনিক কথাটার মধ্যে বচন কথাটা ঢুকে রয়েছে দেখো। তো এই ক্ষেত্রে কি হয়, একটা বচনকে সত্য বলে জানা হয়। এই ধরনের জানাতে কোনো একটা বচন থাকে এবং সেই বচনটাকে সত্য বলে জানা হয়। তাহলে 1 নম্বর হচ্ছে বাচনিক অর্থে জানা বলতে বচনকে সত্য বলে জানা বোঝায়। ঠিক আছে, বচনকে সত্য বলে জানা বোঝায়। এখানে একটা বিশেষ গুরুত্ব হচ্ছে এটা যে বচন, এই ক্ষেত্রে কিন্তু বচন কখনো মিথ্যে হতে পারে না। বাচনিক জ্ঞানের ক্ষেত্রে বাচনিক জ্ঞানটা কখনো মিথ্যেই হতে পারে না। বাচনিক অর্থে জানা, এই যে বচনটাকে আমি জানছি, এই বাচনিক অর্থে যে বচনটাকে আমরা জানছি সেই বচনটাকে বলা হয় বাচনিক জ্ঞান। যেটাকে আমরা জানছি সেটাকে বলা হয় বাচনিক জ্ঞান। তো এই বাচনিক জ্ঞানের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে বাচনিক জ্ঞান কিন্তু কখনো মিথ্যে হতে পারে না। বাচনিক জ্ঞান কখনো মিথ্যে হতে পারে না। কেন মিথ্যে হতে পারে না? কারণ কি, বচন কখনো মিথ্যে হয়ই না, বচন হলে সেটা সত্যই হবে। তো বচন যেহেতু সত্য হয়, তাই বাচনিক জ্ঞানও কখনো মিথ্যে হতে পারে না, বাচনিক জ্ঞান মাত্রই সত্য হবে। তো এই ধরনের বচনকে, এই ধরনের জ্ঞানকে প্রকাশ করার জন্য আমি জানি যে, বা এই নোয়িং দ্যাট, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। আমি জানি যে এইভাবে প্রকাশ করা হয়। যেমন ধরো একটা উদাহরণ দিলাম এরকম, একটা বাচনিক জ্ঞানের উদাহরণ হবে এরকম যে আমি জানি যে 2 + 2 = 4। এটা হচ্ছে একটা বাচনিক জ্ঞানের উদাহরণ। তাহলে বাচনিক জ্ঞানের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আমরা এখানে একটা বচনকে জানি, একটা বচনকে সত্য বলে জানি। যেহেতু বচন কখনো মিথ্যে হবে না, তো ওই জন্য বাচনিক জ্ঞান কখনো মিথ্যে হতে পারে না। এই বাচনিক জ্ঞানকে প্রকাশ করার জন্য আমি জানি যে এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, এইভাবে প্রকাশ করা হয়। যেমন একটা উদাহরণ দিয়েছি আমি জানি যে 2 + 2 = 4। তো এই হলো বাচনিক জ্ঞান। বাচনিক জ্ঞান কিন্তু সর্বদাই একদম সর্বদাই নিশ্চিত হয়। বাচনিক জ্ঞান কখনোই কিন্তু সংশয়াত্মক হয় না, বাচনিক জ্ঞান সর্বদাই নিশ্চিত হয়। ঠিক আছে, এবার দেখো এই যে 3 প্রকারের জ্ঞান আমরা জানলাম, এই 3 প্রকারের জ্ঞানের মধ্যে বাচনিক জ্ঞানটা সব থেকে গুরুত্বপূর্ণ। কেন না, এই যে দুটো জ্ঞান,
এই দুটো জ্ঞান তারা বাচনিক জ্ঞানের উপর নির্ভরশীল। পরিচিতি অর্থে জানা এবং কর্মকুশলতা অর্থে জানা দুটো জ্ঞানই বাচনিক জ্ঞানের উপর নির্ভরশীল। বাচনিক জ্ঞান না হলে পরিচিতি অর্থে জ্ঞানও হবে না, কর্মকুশলতা অর্থে জ্ঞানও হবে না। কিভাবে না, এই দেখো এখানে আমি পরিচিতি অর্থে জ্ঞানের একটা উদাহরণ দিয়েছি। আমি রামকে জানি, আমি রামকে জানি, আমি রামকে জানি, এই কথাটা বলার আগে আমাকে কিছু বাচনিক জ্ঞান প্রয়োগ করতে হয়েছে। কীরকম? এই আমি রামকে জানি এইটা বলার আগে রাম সম্পর্কে কিছু না কিছু বচন আমাকে জানতে হয়েছে, তবেই তো আমি রামকে চিনেছি। কিছু একটা তো জানতে হয়েছে রামের সম্পর্কে। যেমন ধরো আমি হয়তো এরকম জেনেছি যে রাম একজন ভালো ছাত্র, কিছু একটা ভাবে তো আমি রামকে চিনেছি, কিছু একটা জন্য তো আমি রামকে জেনেছি। হয় সে আমার সাথে পড়ে, নচেৎ সে আমার পাশের বাড়িতে থাকে, বা কিছু একটা। তো ধরো আমি রামকে জানি যে রাম একটা ভালো ছেলে, তাহলে এই আমি রামকে জানি এইটা জানার আগে রাম সম্পর্কে কিছু বচন আমাকে জানতে হয়, কিছু তথ্য আমাকে জানতে হয়। কীরকম? এরকম হয়তো জানতে হয় যে আমি জানি যে রাম ভালো ছাত্র, এরকম কিছু একটা তথ্য আমাকে রাম সম্পর্কে জানতে হয়েছে। আর এই তথ্যটা জানার জন্য আমাকে বাচনিক জ্ঞানেরই সাহায্য নিতে হয়েছে। এমন একটা তথ্য, মানে বচনের মাধ্যমে কিছু একটা তথ্য আমাকে জানতে হয়েছে রাম সম্পর্কে, তবে তারপরে আমি জানতে পেরেছি যে আমি বলতে পেরেছি আমি রামকে জানি। একইভাবে কর্মকুশল অর্থে জানার ক্ষেত্রেও দেখো, আমি সাইকেল চালাতে জানি, এই সাইকেল চালাতে জানার আগে, সাইকেল চালিয়ে বেড়ানোর আগে আমাকে সাইকেল সম্পর্কে বা সাইকেল চালানো সম্পর্কে কিছু তথ্য জানতে হয়েছে। যেমন ধরো এটা আমি হয়তো জেনেছি যে আমি জানি যে সাইকেল 2 চাকার গাড়ি, মানে সাইকেল আমি চিনি না অথচ আমি সাইকেল চালাচ্ছি, এরকম তো হতে পারে না। তার মানে সাইকেল চালাতে শেখার আগে আমাকে সাইকেল সম্পর্কে বা সাইকেল চালানো সম্পর্কে কিছু তথ্য জানতে হয়েছে। তো এরকম একটা তথ্য, এই ধরনের তথ্য হচ্ছে বাচনিক অর্থে জানা। অর্থাৎ আমি পরিচিত অর্থে জানার ক্ষেত্রে বা কর্মকুশলতা অর্থে জানার ক্ষেত্রে আমাকে বাচনিক অর্থে জানার সাহায্য নিতে হয়। সেই কারণেই বাচনিক অর্থে জানা ছাড়া, মানে বাচনিক জ্ঞান ছাড়া পরিচিতি অর্থে জ্ঞান বা কর্মকুশলতা অর্থে জ্ঞান হওয়া সম্ভব নয়। তাহলে এটা এরপরে লিখতে হবে। প্রশ্নটা এইভাবে আসতে পারে যে জানা শব্দটি কটি অর্থে ব্যবহৃত হয়? জানা শব্দটি কটি অর্থে ব্যবহৃত হয়, কি কি ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাকে পুরোটাই লিখতে হবে, পরিচিতি অর্থে জানা, কর্মকুশলতা অর্থে যে বাচনিক অর্থে জানা, এবং এই 3টে লেখার পরে যেটা আমি এখন এইখানে লিখে দিলাম শর্টে, সেটা তোমাকে পরে লিখতে হবে যে পরিচিতি অর্থে জানা এবং কর্মকুশলতা অর্থে জানা বাচনিক অর্থে জানার উপর নির্ভরশীল। কারণ বাচনিক অর্থে জানা না হলে পরিচিতি অর্থে জানা বা কর্মকুশলতা অর্থে জানা সম্ভব নয়। কেন? এই উদাহরণগুলো দিতে পারো, এই উদাহরণগুলো যে এইভাবে পরিচিতি অর্থে জানার হতে গেলেও, পরিচিতি অর্থে জানতে গেলেও আমাকে তার আগে তার সম্পর্কে কিছু না কিছু বচন জানতে হয়। একইভাবে কর্মকুশলতা অর্থে জানা জ্ঞান হতে গেলেও আমাকে সেই সম্পর্কে অন্য কোনো তথ্য জানতে হয়, আরও কিছু বচনকে জানতে হয়, যেগুলো কিনা এক একটা বাচনিক অর্থে জানা, বাচনিক জ্ঞান, যেগুলো এক একটা বাচনিক জ্ঞান। তার মানে বাচনিক জ্ঞান না হলে কর্মকুশলতা অর্থে জ্ঞান বা পরিচিতি অর্থে জ্ঞান সম্ভব নয়। ঠিক আছে? তো এই হলো একটা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে জানা শব্দটি কটি অর্থে ব্যবহৃত হয় এবং কি কি ব্যাখ্যা করো, তখন এই পুরো ব্যাখ্যায় তোমাকে লিখতে হবে। আচ্ছা, তো এই ধরনের আর এবার এই সংক্রান্ত আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাচনিক জ্ঞান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এরকম আসতে পারে যে বাচনিক জ্ঞানের শর্তগুলি কি কি, বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের শর্তগুলি কি কি, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাচনিক জ্ঞান সম্পর্কে পড়বো। বাচনিক জ্ঞান,
বাচনিক জ্ঞান কি না আগেই বললাম যে বাচনিক জ্ঞান হলো কোনো একটি বচনকে সত্য বলে জানা। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে আমি জানি যে বরফ সাদা, আমি জানি যে বরফ সাদা। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি বললাম যে আমি জানি যে বরফ সাদা। এখানে আমি জানি যে এটা আমরাই আগেই পড়েছি, নোয়িং দ্যাট এইভাবে প্রকাশ করা হয়, বা আমি জানি যে এই ধরনের এই শব্দ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এই যেটা আছে সেটা হচ্ছে একটা বচন। এই বচনটাকেই এখানে এই বাচনিক কথা জানার ক্ষেত্রে, এই বাচনিক জ্ঞানের ক্ষেত্রে জানা হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বাচনিক জ্ঞান যেখানে একটা বচনকে প্রকাশ করা হয়। তাহলে বাচনিক অর্থে যে জ্ঞান সেখানে একটা বচনকে প্রকাশ করা হয়, এই ধরনের জ্ঞানকে বলা হয় বাচনিক জ্ঞান। ঠিক আছে, তাহলে এই বাচনিক জ্ঞানে কি করা হলো, একটা বচনকে প্রকাশ করা হলো, এই ধরনের জ্ঞানটাকে বলা হবে বাচনিক জ্ঞান। এবার এই বাচনিক জ্ঞানের কতগুলো শর্ত আছে। হর্সপার্স, অধ্যাপক হর্সপার্স বাচনিক অর্থে জানার মানে বাচনিক জ্ঞানের দুরকম শর্তের কথা বলেছেন। তিনি দেখো দুরকম শর্ত আছে এখানে, সেটা হচ্ছে বাচনিক জ্ঞানের ক্ষেত্রে দুরকম শর্ত আছে। একটা হচ্ছে আবশ্যিক শর্ত হয়, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত হয়। ঠিক আছে, অধ্যাপক হর্সপার্স তিনটি আবশ্যিক শর্তের কথা বলেছেন। বাচনিক জ্ঞানের ক্ষেত্রে তিনটি আবশ্যিক শর্তের কথা বলেছেন অধ্যাপক হর্সপার্স। আবশ্যিক শর্ত কোনগুলো না, যে শর্ত না থাকলে কার্য হবে না, যে শর্ত না থাকলে কার্য ঘটে না। আমি লিখে দিই ছোট করে, যে শর্ত না থাকলে কার্য ঘটে না। তার মানে বাচনিক জ্ঞান হতে হলে যে শর্তগুলো থাকতেই হবে, বাচনিক জ্ঞান হতে হলে যে শর্তগুলো থাকতেই হবে সেটাকে বলবে আবশ্যিক শর্ত। তো অধ্যাপক হর্সপার্স বলছেন এরকম তিনটে শর্ত আছে বাচনিক জ্ঞানের ক্ষেত্রে। কি কি না, উনি বলেছেন যে 1 নাম্বার হচ্ছে বচনটিকে সত্য হতে হবে। তিনটে শর্ত বলেছে, আমি শর্তগুলো বলি। একটা হচ্ছে সত্যতার শর্ত বলেছেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিশ্বাসের শর্ত, আর 3 নাম্বার বলেছেন বিশ্বাসযোগ্যতার শর্ত। এই 3 রকম শর্তের কথা, এইরকম 3 রকম শর্তের কথা এরকম হর্সপার্স বলেছেন। এবার দেখো প্রথম শর্তটি, দেখো প্রথম শর্তটা কি বলেছে। প্রথম শর্তটা হলো সত্যতার শর্ত। সত্যতা সত্ত্বে উনি বলেছেন যে বচনটাকে জানি বলে দাবি করা হচ্ছে বাচনিক জ্ঞানের ক্ষেত্রে যে বচনটাকে জানি বলে দাবি করা হচ্ছে, যেমন এইরকম ধরো, এই বচনটাই ধরো যে আমি জানি যে বরফ সাদা। যদি এই বচনটাকে জানি বলে দাবি করা হচ্ছে এখানে, তাহলে এই যে বচনটাকে দাবি করা হচ্ছে, যে বচনটাকে জানি বলে দাবি করা হচ্ছে সেটাকে অবশ্যই সত্য হতে হবে। প্রথম শর্ত হলো বাচনিক জ্ঞান যদি হতে হয় তাহলে প্রথম শর্ত হলো যে বচনটা সম্পর্কে জানি বলে দাবি করা হচ্ছে সেই বচনটাকে সত্য হতে হবে। কি হলো, 1 নাম্বার এটা বলল যে যে বচনটাকে আমি জানি বলছি, বচনটিকে অবশ্যই সত্য হতে হবে, এটা এর প্রথম শর্ত। তাহলে এখানে যে বচনটাকে জানি বলছি সেই বচনটাকে অবশ্যই সত্য হতে হবে, সত্য হতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে সত্য হতে হবে কথাটা ব্যবহার করছি, এই সত্যটা কিন্তু বিষয়গত,
এই সত্যটা কিন্তু বিষয়গত, মানে বাস্তবে সত্য হতে হবে, বস্তুগত যেটাকে আমি বলি, বাস্তবে সত্যি হতে হবে। তার মানে এই শর্তটা হচ্ছে বিষয়গত শর্ত। লিখে দিই এই শর্তটি, মানে এই যে শর্তটার কথা বললো, এই শর্তটা হচ্ছে বিষয়গত শর্ত। বিষয়গত মানে বাস্তবে সত্য কিনা, বাস্তবে কি বরফ সাদা, সেটাই হচ্ছে এখানকার এই সত্যতার শর্ত। যদি বাস্তবে বরফ সাদা হয় তাহলে সত্যতার শর্তটা যথাযথ হলো। তাহলে এই শর্তটি হচ্ছে বিষয়গত শর্ত। বিষয়গত মানে হচ্ছে বাস্তবে এই সত্যটা, বাস্তবে এই যে বচনটা বলেছে এটাকে সত্য হতে হবে, বাস্তবে সত্য হতে হবে। ঠিক আছে, তাহলে সত্যতা সত্যের ক্ষেত্রে কি হলো, এখনো পর্যন্ত যে বচনটাকে, আমি এখানে আমি জানি যে, মানে আমি যে বচনটাকে জানি বলছি সেই বচনটাকে সত্য হতে হবে। এই সত্যতাটা কিন্তু একটা বিষয়গত সত্যতা, তার মানে এই বচনটাকে বাস্তবেই সত্য হতে হবে, বস্তুগতভাবে সত্য হতে হবে। তার মানে বরফটাকে সত্যি সত্যি সাদা হতে হবে, তবেই আমি বলতে পারবো যে এই বচনটাকে আমি জানি। কিন্তু শুধুমাত্র এইটুকু হলেই হয় না, কারণ কি এই যে শর্তটার কথা আমি বলেছি সত্যতা শর্ত, এটা কিন্তু বাচনিক জ্ঞানের ক্ষেত্রে একটা আবশ্যিক শর্ত মাত্র। তার মানে শুধুমাত্র এই শর্তটা পূরণ হয়ে গেলেই যে বাচনিক জ্ঞান হয়ে গেল তা কিন্তু নয়। তাই জন্য এই সত্যতার শর্তটি আবশ্যিক শর্ত মাত্র, পর্যাপ্ত শর্ত নয়। ঠিক আছে, তাহলে এই যে সত্যটার কথা আমরা বললাম এখন, এই সত্যটা হচ্ছে একটা আবশ্যিক শর্ত, মানে এইটা না থাকলে, এই সত্যটা না থাকলে বাচনিক জ্ঞান হবে না। কিন্তু শুধুমাত্র এই শর্তটা থাকলেই বাচনিক জ্ঞান হবে এমন বলা যায় না। তাই এটা একটা আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত নয়। বেশ, তাহলে আমি এই উদাহরণটা ক্ষেত্রে ধরি না, আমি এই উদাহরণটা ধরেই বলছি। তাহলে এখানে আমি যদি এই উদাহরণটা ধরি যে আমি জানি যে বরফ সাদা, এইটার ক্ষেত্রে এই বরফটাকে সত্যি সত্যি সাদা হতে হবে, তাহলে এটা বস্তুগতভাবে সত্য হতে হবে, বস্তুগতভাবে সত্য হতে হবে। ঠিক আছে, এবার ধরে নাও হ্যাঁ বরফ সাদা হলো, তো তার মানে এই শর্তটা যথাযথ, সত্যতার শর্তটা যথাযথ। এবার দ্বিতীয় শর্তে চলে গেলাম, বিশ্বাসের শর্ত। দেখো আগের শর্তটা, এই সত্যতা বিষয়গত মানে বস্তুগত শর্ত ছিল, কিন্তু এবারে যে শর্তটা বিশ্বাসের শর্ত, এই বিশ্বাসের শর্তে বলতে চেয়েছে যে এই যে বচনটা এখানে আমি ব্যবহার করেছি, এই বচনে জ্ঞাতার বিশ্বাস থাকতে হবে। তাহলে কি করতে হবে, যে বচনটির সত্যতায় জ্ঞাতার বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ কি বলতে চাইছে, আমি আগেরবার বলেছি সত্যতার শর্ত, তার মানে এই বরফ সাদা এটাকে বাস্তবে সত্যি হতে হবে, মানে বাস্তবে বরফকে সাদা হতে হবে, তবে এই শর্তটা পূরণ হবে। দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্তটা হলো এই যে বরফ সাদা, আমি বলছি যে বরফ সাদা, আমি তো বলছি যে বরফ সাদা, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি বললাম যে আমি জানি যে বরফ সাদা, কিন্তু আমি বিশ্বাস করছি না যে বরফ সাদা, তার মানে স্ববিরোধী হয়ে যাবে। তার জন্য এখানে বলেছে যে এটা বিশ্বাসের শর্ত, যে বরফ সাদা বলছে আমি বলছি, তো এখানে আমি যে বরফ সাদা বলছি তার মানে আমাকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে যে হ্যাঁ সত্যিই বরফ সাদা, আমি যেটা সত্যতা দাবি করছি সেটাতে আমি বিশ্বাস করি না, এরকম বললে কিন্তু হবে না। তার মানে দ্বিতীয় শর্ত হচ্ছে যে বচনটাকে আমি সত্য বলার চেষ্টা করছি বা যে বচনটা সত্য সেইটাকে আমার নিজেকেও বিশ্বাস করতে হবে। সেই জন্য এখানে বলেছে যে বচনটির সত্যতায় জ্ঞাতার বিশ্বাস থাকতে হবে, মানে আমাকে এইটার সত্যতাই, এই বচনটার সত্যতায় বিশ্বাস করতে হবে, বিশ্বাসের শর্ত এটা। তো এটা দেখো, এটা যেহেতু আমাকে বিশ্বাস করতে হবে মানে জ্ঞাতাকে বিশ্বাস করতে হবে, তাই এই শর্তটা একটা বিষয়ীগত শর্ত।
আগের শর্তটা ছিল বিষয়গত সত্য, মানে বাস্তবে সত্য হতে হবে। এবার এইটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করছে পুরোটা। তাহলে এই শর্তটি বিষয়ীগত শর্ত। বিষয়ী মানে জ্ঞাতাকে বোঝায়, এটা পুরোটাই জ্ঞাতার উপর নির্ভর করছে, যে জ্ঞাতা সত্যি সত্যি বিশ্বাস করছে কিনা বচনটার সত্যতায়, জ্ঞাতা সত্যি সত্যি বচনটার সত্যতায় বিশ্বাস করছে কিনা, সেটাই হচ্ছে এই শর্তটার মূল। এই শর্তটার ক্ষেত্রেও একই কথা খাটে, যে এই শর্তটা কিন্তু একটা আবশ্যিক শর্ত মাত্র। বিশ্বাসের শর্তটি একটি আবশ্যিক শর্ত মাত্র। পর্যাপ্ত শর্ত নয়। আচ্ছা, তাহলে এবার 3 নম্বর শর্ত হচ্ছে বিশ্বাসযোগ্যতার শর্ত। তাহলে আগে আমি বচনটিকে সত্য বলে জেনেছি এবং সত্যতায় বিশ্বাস করেছি, কিন্তু বিশ্বাসের ভিত্তি কি সেটা আমাকে দেখাতে হবে। আমি শুধুমাত্র বিশ্বাস করি বললেই হবে না, বিশ্বাস যে করি তার সপক্ষে যুক্তি দিতে হবে, তার সপক্ষে প্রমাণ দিতে হবে। তাহলে এখানে বিশ্বাসযোগ্যতা শর্ত মানে হচ্ছে সত্য বিশ্বাসের সমর্থনে, যে সত্য বিশ্বাস আমার এখানে হয়েছে, সেই সত্য বিশ্বাসের সমর্থনে উপযুক্ত যুক্তি প্রদান। বোঝা গেছে? তাহলে যে সত্য বিশ্বাসটা আমার এই পর্যন্ত হলো, সেখানে সেই বিশ্বাসটা আমার কেন হলো তার সপক্ষে কিছু যুক্তি দেখাতে হবে। মানে ধরো তুমি বললে যে আমি জানি যে কাল বৃষ্টি হবে, কিন্তু কাল বৃষ্টি হবে কিসের ভিত্তিতে বললে? তোমার কাছে কি কোনো যুক্তি আছে সে বিষয়ে? যদি যুক্তি থাকে তাহলে তোমার এটা বাচনিক জ্ঞান হবে, কারণ এখানে বিশ্বাসযোগ্যতার শর্ত পূরণ হবে। কিন্তু যদি তোমার সপক্ষে কোনো যুক্তি না থাকে, তুমি কেবলই আন্দাজে বলতে থাকো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা শর্ত পূরণ হবে না। তাহলে বাচনিক জ্ঞান হতে গেলে যেরকম বচনটিকে সত্য হতে হবে, সত্যতায় বিশ্বাস থাকতে হবে, সেই রকমই বিশ্বাসযোগ্যও হতে হবে, মানে বিশ্বাসের সপক্ষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণও তোমার কাছে থাকতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রেও তাই, যে বিশ্বাসযোগ্যতার শর্ত কিন্তু একটা আবশ্যিক শর্ত মাত্র, এটা কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। কিন্তু এই 3টে শর্ত যদি মিলে যায়, এই 3টে শর্ত যদি একসাথে হয়ে যায়, মানে সত্যতার শর্ত প্লাস বিশ্বাসের শর্ত প্লাস বিশ্বাসযোগ্যতার শর্ত, এই 3টে শর্ত যদি মিলে যায়, তাহলে সেখানে সমান সমান বাচনিক জ্ঞান হবে। সেই জ্ঞানটা তখন বাচনিক জ্ঞান হবে। তাহলে এই 3টে শর্ত যদি মিলে যায়, 3টে প্রত্যেকে একা একা আবশ্যিক শর্ত, এই 3টে মিলে গেলে হবে, এই 3টে একসাথে মিলে গিয়ে হবে পর্যাপ্ত শর্ত, বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত মানে যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটে, যে শর্ত উপস্থিত থাকলে কার্য ঘটে, সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে এটা শর্ট প্রশ্ন আসতে পারে, এটা বড় প্রশ্ন এটা আসতে পারে। তাহলে এটা যদি বলে যে বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত কি কি, তাহলে আমি বলবো একটা হচ্ছে সত্যতা শর্ত, 2 নম্বর হচ্ছে বিশ্বাস শর্ত, 3 নম্বর হচ্ছে বিশ্বাসযোগ্যতা শর্ত। আর যদি বলে যে বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত কি, তাহলে বলবো সত্যতা শর্ত প্লাস বিশ্বাসের শর্ত প্লাস বিশ্বাসযোগ্যতার শর্ত। সেই কারণে বাচনিক জ্ঞান হলো, মানে জ্ঞান হলো সত্য বিশ্বাস, জ্ঞান হলো একটা সত্য বিশ্বাস যা সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত। তাহলে এখানে লিখে দেব যে জ্ঞান হলো এমন এক
সত্য বিশ্বাস যা সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত। হয়ে গেল। তাহলে এই হলো আমাদের বাচনিক জ্ঞানের শর্ত। এটাও একটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। আচ্ছা, এবার হচ্ছে এই যে আমরা শর্ত পড়লাম, বিশ্বাসযোগ্যতার শর্ত পড়লাম, এই শর্তটা কতটা বেশি, এই শর্তটার ভিত্তিতে এই জানা ক্রিয়াপদটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, হসপার্সই করেছেন। হসপার্স জানা কথাটার এক্ষেত্রে আবার দুটো অর্থ করেছেন, একটা হচ্ছে সবল অর্থ আর একটা করেছেন দুর্বল অর্থ। সত্য বিশ্বাসের সমর্থনে, এই যে সত্য বিশ্বাসটা আমার হলো, এই সত্য বিশ্বাসের সমর্থনে যদি আমার কাছে সাক্ষ্য প্রমাণ খুব পোক্ত হয়, খুব সলিড হয়, তাহলে আমরা সেটাকে বলবো সবল অর্থে জানা। কিন্তু এই সত্য বিশ্বাসের সমর্থনে বিশ্বাসযোগ্যতার শর্তটা যদি খুব সীমিত হয়, যদি চূড়ান্ত না হয়, তাহলে সেটাকে আমরা দুর্বল অর্থে জানা বলবো। ঠিক আছে? যেমন ধরো তোমার সবল অর্থে জানা কোনটা, যে তোমার মাথা ব্যথা করছে, তোমার যে মাথা ব্যথা করছে সেটার সপক্ষে তুমি সবচেয়ে বড় প্রমাণ। তোমার মাথা ব্যথা করছে এটা অনুভব, তুমি স্পষ্ট অনুভব করতে পারছো। তো তোমার দাঁতে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বা ধরো তোমার পেটে ব্যথা করছে, এই ধরনের তোমার যেগুলো নিজস্ব অনুভূতি, সেইগুলো হচ্ছে সবল অর্থে জানা। কিন্তু আমরা ম্যাক্সিমাম জাগতিকভাবে যে সমস্ত জ্ঞান লাভ করি তার অধিকাংশই হচ্ছে দুর্বল অর্থে জানা। যেমন ধরো বরফ সাদা, তারপরে ফুলটি লাল, লাল ফুলটি লাল, এই সমস্ত কিছু হচ্ছে দুর্বল অর্থে জানা। সেখানে আমরা যত সাক্ষ্য প্রমাণই দিই না কেন, সেটা চূড়ান্ত কখনোই হয় না। চূড়ান্ত সাক্ষ্য প্রমাণ কখন হয়? যখন সেটা নিজের উপরে হয়, নিজের সাথে হয়। যেমন বললাম, তোমার নিজের মাথা ব্যথা করছে, তাহলে সেটাই তুমি সবচেয়ে বড় প্রমাণ, তুমি একদম স্পষ্ট সাক্ষ্য, সেখানে চূড়ান্ত সাক্ষ্য, সেখানে তুমি নিজেই সেখানে চূড়ান্ত সাক্ষ্য, সেইটা তোমার সবল অর্থে জানা হবে। কেন কি? সেখানে তোমার বিশ্বাসযোগ্যতার শর্তটা চূড়ান্ত হচ্ছে, তুমি নিজেই সেটা অনুভব করতে পারছো। কিন্তু দুর্বল অর্থে জানা হচ্ছে যেগুলোতে চূড়ান্ত সাক্ষ্য প্রমাণ থাকে না, যেমন ওই বরফ সাদা, তারপরে লাল ফুলটি লাল, বা ব্ল্যাকবোর্ড কালো, এই ধরনের যে সমস্ত জাগতিক জ্ঞান, সেই সবগুলোই হচ্ছে দুর্বল অর্থে জানা। যাই হোক, হসপাস এই ক্ষেত্রে আবার সবল অর্থে জানা, দুর্বল অর্থে জানার এই দুটো ভাগ করেছে। এই হলো আমাদের জানা কথাটার ব্যবহার বা এরকম সংক্রান্ত আলোচনা। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন রকমের জ্ঞান লাভ করছি, এই জ্ঞানগুলোকে আমরা প্রকাশ করছি কিভাবে। এই জ্ঞানগুলোকে আমরা প্রকাশ করছি বাক্যের মাধ্যমে। এই যেমন আমি তোমাদের সাথে কথা বলছি ভিডিওতে, তো সেটাও আমি তোমাদেরকে কোনো না কোনো বাক্যের মাধ্যমেই বলছি। তো এই সংক্রান্ত এই যে জ্ঞান প্রকাশ করা যায়, এরকম জ্ঞান প্রকাশ করা যায় এরকম বাক্য কী কী আছে, তো দু চারটে বাক্য আমরা এখানে পড়ে নেব, যে বাক্যগুলোর মাধ্যমে আমরা জ্ঞানকে প্রকাশ করে থাকি। আমাদের যে নানা রকমের জানা বা জ্ঞান, সেগুলোকে আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে? বাক্যের মাধ্যমে। তো এরকম দু চারটে বাক্য আমরা এখানে পড়ে ফেলি। দেখো, 1 নম্বর আমি এরকম বলতে পারি, 1 নম্বর সামান্য বাক্য। সামান্য মানে সবকে বোঝায়, হ্যাঁ, সামান্য বলতে সমস্তটাকে বোঝায়। তো এই বাক্যে, এই ধরনের বাক্যে কি হয়, যে কোনো একটা শ্রেণীর সমস্ত ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়। যেমন ধরো বললো সকল মানুষ মরণশীল, তাহলে সেখানে সব মানুষ সম্পর্কে বোঝাচ্ছে। তো এই ধরনের বাক্যে কি হয়, একটা শ্রেণীর সমস্ত ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝায়। তাহলে আমি লিখবো, যে বাক্যে কোনো শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলে, তাকে সামান্য বাক্য বলে। তাহলে যে বাক্যে কোনো একটা শ্রেণীর
সকল ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলে তাকে সামান্য বাক্য বলে। যেমন উদাহরণ হচ্ছে এটা যে সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ মরণশীল, এই ধরনের বাক্য ধরো। এখানে কি করা হচ্ছে, এখানে সব মানুষকে বোঝানো হচ্ছে, সমস্ত মানুষ সম্পর্কে বলা হচ্ছে, তো এটা একটা সামান্য বচন, না এটা একটা সামান্য বাক্য। 2 নম্বর দেখো বলি, এটা বিশেষ বাক্য, একটা বিশেষ বাক্য। বিশেষ বাক্য থেকে আমরা দেখি বুঝতে পারছি, মানে এটা পড়েই বুঝতে পারছি যে বিশেষ কারোর জন্য বলবে। তো এখানে কি হয় যে কোনো শ্রেণীর, এর ঠিক উল্টো, এইটা যেটা বললাম সামান্য বাক্য তার ঠিক উল্টো, যে বাক্যে কোনো শ্রেণীর কিছু কিছু ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয়, যে বাক্যে কোনো শ্রেণীর কিছু কিছু ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলা হয় তাকে বিশেষ বাক্য বলে। আচ্ছা, এর উদাহরণ যেমন ধরো আমরা এরকম বলি যে কোনো কোনো মানুষ অসৎ, কোনো কোনো মানুষ অসৎ, এটা একটা বিশেষ বাক্য। এর কিছু মানুষের জন্য বলছে, দেখ কিছু মানুষের জন্য বলছে, সব মানুষের জন্য কিছু বলছে না, তো এটা এর বিশেষ বাক্য হয়ে গেল। এবার 3 নাম্বার হচ্ছে ব্যক্তি বিষয়ক বাক্য। এটা তো স্পষ্টই বুঝতে পারছো কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলবে, ব্যক্তি বিষয়ক বাক্য। তাহলে যে বাক্যে কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে কিছু বলা হয়, যে বাক্যে কোনো বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে কিছু বলা হয়, তাকে এরকম বলে, তাকে ব্যক্তি বিষয়ক বাক্য বলে। যেমন রবীন্দ্রনাথ হন কবি, এই ধরনের উদাহরণ হতে পারে। রবীন্দ্রনাথ কবি, রবীন্দ্রনাথ একজন কবি লিখতে পারি, রবীন্দ্রনাথ একজন কবি, এই ধরনের বাক্য। তারপর দেখো, তারপর হচ্ছে বর্ণনাত্মক বাক্য। এই বাক্যটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো কিছু বর্ণনা করা হয়। তাহলে যে বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয়, যে বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয়, আচ্ছা যেমন হচ্ছে এই ফুলটি লাল, ফুলটা সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে ফুলটা লাল, এটা। তারপরে ধরো মূল্য বিষয়ক বাক্য, মূল্য নিরূপক বাক্য। এটা হচ্ছে যে বাক্যে কোনো আদর্শের পরিপ্রেক্ষিতে মূল্য নির্ধারণ করা হয়, মূল্য নির্ধারণ করা হয়। তাকে মূল্য নিরূপক বাক্য বলে। যেমন হচ্ছে দৃশ্যটি সুন্দর, দৃশ্যটা দেখে তার একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে যে সেটা সুন্দর। হ্যাঁ, আরও কিছু বাক্য এরকম আছে, দেখো 6 নম্বর, যেমন ধরো সংশ্লেষক বা বিশ্লেষক বাক্য, বিশ্লেষক বাক্য, বিশ্লেষক বাক্য। এই বাক্যে কি হয় বলতো, যেমন ধরো এই বাক্যের আগে উদাহরণ দিই একটা। এই বাক্যের উদাহরণ হচ্ছে লাল ফুলটি হয় লাল, এইটা হচ্ছে এই বিশ্লেষক বাক্যের উদাহরণ। এখানে কি করা হচ্ছে, একটা লাল ফুলকে দেখে সেটা লাল বলা হচ্ছে, তা লাল ফুলটা দেখেই তো বোঝা যাচ্ছে যে সেটা লাল হবে, তার মানে এইটার মধ্যেই নিহিত আছে, এই দ্বিতীয়টা প্রথমটার মধ্যেই নিহিত আছে। বচনের ক্ষেত্রে এই দ্বিতীয়টাকে বিধেয় বলে, বুঝলে তো, আর এই প্রথমটাকে উদ্দেশ্য বলে। তাহলে এই বচনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বিধেয়টা উদ্দেশ্যের মধ্যেই ঢুকে থাকে। এই ধরনের বচনের ক্ষেত্রে, এই বিশ্লেষক বচনের ক্ষেত্রে বিধেয়টা উদ্দেশ্যের মধ্যেই নিহিত থাকে,
তাহলে যে বাক্যে বিধেয়টি উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকে, তাকে বিশ্লেষক বাক্য বলে। বোঝা গেছে? এই ধরনের বাক্যে দেখো, তাকে এখানে লিখে দিই, বিশ্লেষক বাক্য বলে। আচ্ছা, এই ধরনের বাক্যে না নতুন কোনো তথ্য পাওয়া যায় না, যেহেতু এইটাও এর মধ্যেই নিহিত থাকে, এর মধ্যেই ঢুকে থাকে, তাই নতুন করে কিছু জানা যায় না। তো এই বাক্যে নতুন তথ্য থাকে না, নতুন তথ্য থাকে না। কিন্তু এই বাক্যটা কি হয় বলতো? এই বাক্যটা অবশ্যম্ভাব হয়, একেবারেই সত্য হয়, কোনোভাবে মিথ্যা হতে পারে না। কেন কি? লাল ফুলটা দেখে বলছে এটা লাল, এটা তো খুব স্বাভাবিক যে লাল ফুলটা লাল হবেই, তো মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেই জন্য এইটা না আবশ্যিক হয়, এই আবশ্যিক সত্য হয়। এই ধরনের বাক্যগুলো, এই বিশ্লেষক বাক্যগুলো আবশ্যিকভাবে সত্য হয়, কোনোভাবেই মিথ্যে হতে পারে না। কেননা এই দ্বিতীয়টা তো প্রথমটার মধ্যেই নিহিত আছে, তো দ্বিতীয়টা যাই বলবে ভুল তো বলবে না, লাল ফুলটাকে লালই বলছে, তো এটা নতুন করে কি বললো? নতুন করে কিছু বললো না, যেহেতু নতুন করে কিছু বলছে না, তাই আবশ্যিকভাবে সত্যও হচ্ছে, মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। আরও এরকম বচন আছে, দেখো, সংশ্লেষক বাক্য। এই ধরনের বাক্যটা হচ্ছে এই বিশ্লেষক বাক্যের ঠিক উল্টো, বিশ্লেষক বাক্যের ঠিক উল্টো হচ্ছে সংশ্লেষক বাক্য। বুঝলে তো? এখানে কি হয়েছিল যে বিধেয়টা উদ্দেশ্যের মধ্যেই নিহিত ছিল, কিন্তু এখানে তা হয় না, এইটার ক্ষেত্রে তা হয় না। এটা কি হবে? এটা উদাহরণ এরকম যে ফুলটি লাল। এখানে এখন এখানে দেখো, এই দ্বিতীয়টা ফুলটি হয় লাল, বেশ ধরো, তো এই দেখো এখানে লালটা কিন্তু এই প্রথমটার মধ্যে নিহিত নেই, দুটো আলাদা আলাদা, এটা শুধু ফুল বলা আছে, এটা শুধু লাল বলা আছে। তার মানে এখানে বিধেয়টা উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকে না। তাহলে যে বাক্যে বিধেয়টি উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকে না, তাকে সংশ্লেষক বাক্য বলে। ঠিক আছে? এই ধরনের বাক্যে আবার কি নতুনত্ব থাকে, নতুন তথ্য থাকে। এখানে ফুলটা যে লাল সেটা আমরা আগে জানতাম না, এটা বললো লাল, তবে জানলাম যে হ্যাঁ ফুলটা লাল, তাহলে নতুন তথ্য থাকে। আবার এইটা কিন্তু নিশ্চিত নাও হতে পারে, আমি ফুলটাকে লাল বললাম, ফুলটা দেখলাম, তারপর দেখলাম লাল নয়, এরকম হতে পারে। তো এটা কিন্তু নিশ্চিত হয় না, আবশ্যিক হয় না। হ্যাঁ, এটি আপতিক, মানে সত্যও হতে পারে, মিথ্যেও হতে পারে। ঠিক আছে? এটা আবশ্যিক, কিন্তু এটা আপতিক হয়। তো এরকম কতগুলো বাক্য হলো। আরও কতগুলো বাক্য আছে, যেমন আবশ্যিক বাক্য, অবশ্যম্ভাব বাক্য। এখানে আরও কতগুলো বাক্য দেখতে পারি আমরা পরপর। তাড়াতাড়ি দেখবো একটু। অবশ্যম্ভাব বাক্য। এই বাক্য কি হয়? যে বাক্য আবশ্যিকভাবে সত্য বা মিথ্যে হয়, আবশ্যিকভাবে সত্য বা মিথ্যা হয়, মানে এই ধরনের বাক্যগুলো হয় সত্য হবে অথবা মিথ্যে হবেই, হয় সত্য হবে অথবা মিথ্যে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপত্তিক সত্য, আপত্তিক বাক্য। যে বাক্য অনিবার্যভাবে সত্য বা মিথ্যা হয় না, ঠিক এটার উল্টো, সত্য বা মিথ্যা হয় না। ঠিক আছে? এই বাক্যের উদাহরণ যেমন হচ্ছে যে মানুষ স্বার্থপর, তারপরে কুকুর মাংসাশী, সব কুকুর মাংসাশী, সব মানুষ স্বার্থপর, এই ধরনের বাক্য যেগুলো নিশ্চিতভাবে সত্য বা মিথ্যে হয় না, বলা যায় না। আচ্ছা, তারপরে আরও কিছু বাক্য আছে, যেমন দেখো পূর্বত সিদ্ধ বাক্য।
পূর্বত সিদ্ধ বাক্য। এটা শুনেই কি মনে হচ্ছে আগের থেকেই সিদ্ধ হয়ে আছে, আগে থেকেই প্রমাণ হয়ে আছে যে বাক্য। তাহলে এই হচ্ছে যে বাক্যের জন্য, যে বাক্যের সত্যতা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভর করে না, পূর্বত সিদ্ধ, আগের থেকেই প্রমাণ হয়ে থাকে, ইন্দ্রিয় দ্বারা তাকে প্রমাণ করতে হয় না। আচ্ছা, ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভর করে না বা ইন্দ্রিয় অভিজ্ঞতার পূর্বেই সিদ্ধ। যে বাক্যের সত্যতা ইন্দ্রিয় অভিজ্ঞতার পূর্বেই সিদ্ধ। যেমন দেখো, এরকম যদি বলি, সব লাল ফুল হয় লাল। এটার ক্ষেত্রে আমি যদি কোনো লাল ফুল নাও দেখি, তাও আমি বলতে পারবো যে হ্যাঁ, কোনো লাল ফুল তো লালই হবে স্বাভাবিক, লাল ফুল কখনো নীল হবে? হবে না তো। তো এই সমস্ত বাক্যের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না, ইন্দ্রিয় অভিজ্ঞতার প্রয়োজন হয় না, ইন্দ্রিয় অভিজ্ঞতার আগে থেকেই এগুলো সিদ্ধ হয়ে থাকে। আরও একটা বলছে পরত সাধ্য বাক্য। এই বাক্যটা ঠিক পূর্বত সিদ্ধ বাক্যের উল্টো। কি না, যে বাক্যের সত্যতা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভরশীল। যেরকম কি, যে কোনো ফুল হয় লাল, কোনো ফুল হয় লাল। এই বাক্যটা প্রমাণ করতে হলে তোমাকে কিছু লাল ফুল দেখতে হবে, তবে তুমি বলতে পারবে যে হ্যাঁ, কিছু কিছু ফুল লাল হয়। তার মানে এটা ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর নির্ভর করছে, তোমার দেখার উপর নির্ভর করছে। তো এই হচ্ছে কতগুলো এরকম বাক্য, যে বাক্যগুলোর মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে থাক। একসাথে বেশি পড়লে তখন মনে রাখতে অসুবিধে হয়ে যায়। থ্যাংক ইউ।